হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। এই সপ্তাহে বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না শারীরিক অসুস্থতার জন্য। তো আজকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা মোট 22টি প্রশ্ন লাইফ সায়েন্সের আলোচনা করব এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কম বেশি নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ভালো করে কোশ্চেনগুলো মন দিয়ে শুনবে এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমরা যদি চাও যে আমাদের এই চ্যানেলে লাইফ সায়েন্স, জিকে, রিজনিং এইগুলোর যদি ফুল লেন্থ মক টেস্ট দিতে চাও, তা তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। তাহলে আমরা আগামী সপ্তাহে মক টেস্টগুলো অ্যারেঞ্জ করব। দেখো, প্রথমে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, কমেন্সেলিজম হলো উভয় ক্ষতিগ্রস্ত হয়, একজন ক্ষতিগ্রস্ত ও অপরজন লাভবান হয়, একজন লাভবান অপরজন লাভবানও নয়, আবার ক্ষতিগ্রস্তও নয়, কোনোটিই নয়। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে কমেন্সেলিজমের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় যে এখানে একজন কি হয়, প্রাণী বা উদ্ভিদ যাই ধরো না কেন, সেক্ষেত্রে তারা লাভবান হচ্ছে এবং অপর যে প্রাণীটি থাকছে সেক্ষেত্রে তারা কি হচ্ছে, লাভবানও হচ্ছে না আবার ক্ষতিগ্রস্তও হচ্ছে না। যেমন ধরে নাও এখানে একটা অপশানে বলা রয়েছে একজন ক্ষতিগ্রস্ত ও অপরজন লাভবান হয়। যেমন তোমরা যদি দেখো যে শিকার শিকারী সম্পর্ক, সেক্ষেত্রে কি হয় যে সেক্ষেত্রে ধরে নাও একটা বাঘ একটা ছাগলকে শিকার করছে। তো বাঘ যখন ছাগলকে শিকার করলো, এতে করে বাঘ কিন্তু লাভবান হলো আর অন্যদিকে ছাগলটা কি হলো, ক্ষতিগ্রস্ত হলো। তাহলে এইভাবে কিন্তু আমাদের এগুলোকে বুঝে অ্যান্সার করতে হবে। তোমাদেরকে যদি এরপরে দেখবে আরও কিছু কোশ্চেন আছে যেখানে প্লাস মাইনাস দিয়ে দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে। প্লাস বলতে গেলে লাভবানকে বোঝানো হয় এবং মাইনাস বলতে গেলে ক্ষতিগ্রস্তকে বোঝানো হয়। আর জিরো হচ্ছে কি, না সে লাভবান না সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে ভ্যারিয়েশন বা বিভেদের জন্য দায়ী হলো মিউটেশন, মাইটোসিস, মিওসিস নাকি ফার্টিলাইজেশন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে ভ্যারিয়েশন বা বিভেদের জন্য দায়ী হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। নেক্সট 3 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ এই টপিক সম্পর্কে তোমাদের অল্প করে ক্লাস 10-এর দেওয়াই রয়েছে। তো এখানে বলা হচ্ছে টোটি পোটেন্সি। তো টোটি কথার অর্থ হচ্ছে কি, টোটাল বা সম্পূর্ণ। তো এই যে বলেছে যে এই কথাটি উল্লেখ করেছিলেন কোন বিজ্ঞানী, মিলার, উরে, হাবারল্যান্ড নাকি হেকেল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে এই কথাটি উল্লেখ করেছিলেন বিজ্ঞানী হাবারল্যান্ড। নেক্সট চলো 4 নম্বর প্রশ্ন দেখো, এই কিছুক্ষণ আগে কথাটি বলছিলাম যে শিকার শিকারী এবং পরজীবিতা এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে কোন ধরনের ঘটনাটি লক্ষ্য করা যায়। এবার তোমরা হয়তো দেখে বুঝতে পারবে যে প্লাস শূন্য, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস এর অর্থ কি। এবার এখানে দেখো দুটো জিনিস দেওয়া রয়েছে। প্রথম অপশানে দেওয়া রয়েছে প্লাস এবং হচ্ছে শূন্য। শূন্যর ক্ষেত্রে তোমাদের এখনই বললাম যে যখন কি হচ্ছে, লাভবানও হচ্ছে না আবার ক্ষতিগ্রস্তও হচ্ছে না। এবার দেখো শিকার শিকারী সম্পর্কের ক্ষেত্রে একজন তো ক্ষতিগ্রস্ত হবেই, তাহলে অবশ্যই একজন যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পাশাপাশি একজন লাভবানও হচ্ছে, তাহলে প্লাস মাইনাস হচ্ছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিকে যদি পরজীবিতার কথা ধরো, যেমন ধরো যে উকুন কি করে, আমাদের মানুষের মাথায় হচ্ছে থাকে, এবং মানুষের মাথায় যখন বসবাস করছে তখন মানুষে কি করছে, ক্ষতি করছে। আর অন্যদিকে উকুন কি হচ্ছে, লাভবান হচ্ছে, কারণ উকুন কি করছে, আমাদের মাথা থেকে রক্ত শোষণ করে খাচ্ছে। তো সেই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি, প্লাস মাইনাস। নেক্সট 5 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে এদের মধ্যে কোন প্রাণীটি এন্ডেঞ্জার্ড, লেঙ্গুর, অ্যান্টিলোপ, লায়ন টেলড ম্যাকাকাও নাকি কোনোটিই নয়। তো এদের মধ্যে এন্ডেঞ্জার্ড প্রজাতির যে প্রাণীটি সেটি হচ্ছে কি লায়ন টেলড ম্যাকাকাও। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, উত্তরাখণ্ড, গুজরাট, তামিলনাড়ু নাকি হচ্ছে মধ্যপ্রদেশ। তো এই জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে কি উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে মসৃণ ও অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার মধ্যে কোথায় পার্থক্য দেখা যায়। এটা খুব ভালো একটা কোশ্চেন চ্যাপ্টার থেকে। তো আমি এক্ষেত্রে প্রথমে আগে বলে দিই যে এই মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা এবং অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা কি। তো এন্ডোপ্লাজমীয় জালিকার দুটো ভাগ রয়েছে, একটা কি মসৃণ, একটা হচ্ছে অমসৃণ। এবার এটাকে ইংলিশে বলা হয়ে থাকে, মসৃণটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবং
যেটা অমসৃণ সেটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই রাফ আর স্মুথ নামকরণ হওয়ার পিছনে কারণটা বুঝতে পারলেই তোমরা অ্যান্সারটা করে দিতে পারবে। রাফ অর্থাৎ হচ্ছে কি, যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম দানা লেগে থাকে তখন সেটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেহেতু তার গায়ে লেগে থাকছে সেহেতু তার গাটা কি হয়ে যাচ্ছে, অমসৃণ। অন্যদিকে যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আমাদের রাইবোজোম দানা লেগে থাকছে না তখন সেটাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বা হচ্ছে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো তাহলে আমাদের এখানে কোন জিনিসটার জন্য এদের পার্থক্য দেখা যায়? রাইবোজোম দানার উপস্থিতির জন্য। অর্থাৎ রাইবোজোম থাকলে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর রাইবোজোম না থাকলে হচ্ছে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট দেখো বলা হচ্ছে 8 নম্বর প্রশ্নে, মাইটোটিক কোষের বেমতন্তু বা যেটাকে আমরা বলতে থাকি স্পিন্ডেল ফাইবার, সেটি কি দ্বারা গঠিত? অ্যাক্টিন, মায়োসিন, কোলাজেন নাকি হচ্ছে টিবিউলিন? তো এখানে অ্যান্সার হচ্ছে টিবিউলিন। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে প্রোটোপ্লাজম নামকরণ করেন কোন বিজ্ঞানী? পারকিনজি, ব্রাউন, ফিশার নাকি হচ্ছে অ্যালবার্ট? তো এখানে আনসার হয়ে যাবে যে প্রোটোপ্লাজম নামকরণ করেছিলেন বিজ্ঞানী হচ্ছে কি পারকিনজি। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে এদের মধ্যে কোন প্রক্রিয়াটি মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হয়? গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল, গ্লাইকোজেনেসিস নাকি কোনোটিই নয়? তো এখানে হচ্ছে যে টিসিএ সাইকেল বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড যে সাইকেলটি হয় সেই সাইকেলটি হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হয়। তারপরে নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে কোন হরমোনের অভাবে মেনস্ট্রুয়াল ফ্লো ঘটে? এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন নাকি প্রোজেস্টেরন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে প্রোজেস্টেরন হরমোনের অভাবে মেনস্ট্রুয়াল ফ্লো ঘটে। চলো এবার আমরা 12 নম্বর কোশ্চেন দেখে নিই। আর তোমাদেরকে আবারও বলছি প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর এই ভিডিওগুলো শেয়ার করে দাও। দেখো 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে দীর্ঘ সুপ্তদশা বর্তমান এমন উদ্ভিদের বংশবিস্তারের দ্রুততার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা হলো যৌনজনন, খণ্ডীভবন, পুনরুৎপাদন নাকি হচ্ছে অণুবিস্তরণ? এই অণুবিস্তরণের আর একটি নাম হয় ইংলিশে আমি বলে দিই, সেটাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে এটি হচ্ছে অণুবিস্তরণ পদ্ধতির মাধ্যমে এই ঘটনাটি করা হয়ে থাকে। নেক্সট 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে এদের মধ্যে কোনটি ফ্লোয়েমের সজীব উপাদান নয়? দেখো গত বছর জাইলেম থেকে কোশ্চেন এসেছে, এবছর হয়তো বা ফ্লোয়েম থেকে আসতে পারে, কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু রিপিটেড ওয়েতে বারবার দেখা গিয়েছে কোশ্চেনগুলো। তো সুতরাং এই ধরনের কোশ্চেনগুলো তোমরা ভালো করে করবে। দেখো অপশানে বলা হয়েছে সজীব উপাদান নয়। তো দেখো ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম প্যারেনকাইমা, সঙ্গী কোষ, সিবনল, এদের মধ্যে তিনটেই হচ্ছে সজীব উপাদান। কোনটা কোনটা? ফ্লোয়েম প্যারেনকাইমা, সঙ্গী কোষ, সিবনল। তাহলে কে পড়ে থাকলো? ফ্লোয়েম তন্তু হচ্ছে কি সজীব উপাদান নয়। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা গত বছর এসেছিল পরীক্ষাতে, একটু ভালো করে দেখো। বলা হয়েছে নিউক্লিওটাইড হলো নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, নাইট্রোজেন বেস প্লাস শর্করা, শর্করা প্লাস ফসফেট প্লাস নাইট্রোজেন বেস নাকি শর্করা প্লাস হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন বেস? তো এখানে অ্যান্সার হয়ে যাবে 15টা হচ্ছে যে নাইট্রোজেন বেস প্লাস হচ্ছে ফসফেট প্লাস হচ্ছে কি শর্করা, অর্থাৎ 14 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সি। এবার পরের কোশ্চেনটি চলো দেখো, বলা হয়েছে নিউক্লিওসাইড। আচ্ছা প্রথমেই বলে দিই নিউক্লিওটাইড নিউক্লিওসাইড দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। দেখো নিউক্লিওটাইড কি কি দিয়ে তৈরি হলো? শর্করা, ফসফেট, নাইট্রোজেন বেস। কিন্তু নিউক্লিওসাইড কি দিয়ে তৈরি হচ্ছে? শর্করা প্লাস নাইট্রোজেন বেস নাকি নাইট্রোজেন বেস শর্করা হাইড্রোজেন নাকি শর্করা প্লাস ফসফেট নাকি নাইট্রোজেন বেস হাইড্রোজেন প্লাস শর্করা? এখানে অ্যান্সার হবে শর্করা প্লাস হচ্ছে নাইট্রোজেন বেস। তাহলে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড এই দুটো খুব ভালো করে দেখবে, গত বছর প্রশ্নে নিউক্লিওটাইডটা এসেছিল, হয়তো এবার নিউক্লিওসাইডটাও থাকতে পারে। দেখো 16 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে ইলেকট্রিক মাছ নিম্নলিখিত কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অস্টিকথিস, কন্ড্রিকথিস, সরীসৃপ নাকি সাইক্লোস্টোমাটা? 16 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ইলেকট্রিক মাছ হচ্ছে কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত।
নেক্সট 17 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে তৃণভোজী প্রাণীর কোন অঙ্গ ব্যাকটেরিয়ার মাধ্যমে স্টার্চ হজমে সাহায্য করে? সিকাম, পাকস্থলী, বৃহদন্ত্র, পিত্তাশয়। তো 17 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে তৃণভোজীর হচ্ছে যে সিকাম নামে যে অঙ্গটি থাকে সেটি কি করে ব্যাকটেরিয়ার মাধ্যমে স্টার্চ হজমে সাহায্য করে। তারপর নেক্সট 18 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে এদের মধ্যে কোনটি ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ দ্বারা নির্গত হয়? এর আগেও কিন্তু এই কোশ্চেনটা আমি কোনো একটা মক টেস্টে আলোচনা করেছিলাম। তো এখানে অপশান কি রয়েছে? ইনসুলিন, গ্লুকাগন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, নাকি হচ্ছে কোনোটিই নয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে যে ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে কি নিঃসৃত হয়? গ্লুকাগন। তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে ইনসুলিন কোথা থেকে নির্গত হয়। নেক্সট 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের ক্যাসাল ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোথায় খরিত হয়? ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, পাকস্থলী, নাকি ফুসফুস। তো 19 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে পাকস্থলী তে হচ্ছে কি খরিত হচ্ছে কি ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর। নেক্সট 20 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে মানুষের কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাক কোথা থেকে শুরু হয়? মুখবিবর, গ্রাসনালী, ক্ষুদ্রান্ত, নাকি বৃহদন্ত্র। তো মানুষের কার্বোহাইড্রেট জাতীয় খাবার মুখবিবর থেকে শুরু হয়। নেক্সট চলো আমরা 21 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো বলা হয়েছে 21 নম্বর প্রশ্নে যে বি নেগেটিভ রক্তযুক্ত ব্যক্তি কার থেকে রক্ত গ্রহণ করতে পারবে? দেখো অপশানে কি বলা রয়েছে? বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, নাকি এ ও সি উভয়ই। তোমাদেরকে এই প্রশ্নটা একটু ভালো করে বলে দিই। বি নেগেটিভ যে ব্লাড গ্রুপ রয়েছে সেটা কিন্তু খুবই রেয়ার একটা ব্লাড গ্রুপ। টোটাল পপুলেশনের 1.5% মানুষদের মধ্যে এই ধরনের রক্ত দেখতে পাওয়া যায়। তো এক্ষেত্রে বলা হয়েছে যে এরা কার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে? অ্যান্সার হয়ে যাবে যে বি নেগেটিভ যারা রয়েছে তারা শুধুমাত্র বি নেগেটিভ এবং হচ্ছে ও নেগেটিভ যারা রয়েছে তাদের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ডি এরটা, এ ও সি উভয়ই। লাস্ট আজকের আমাদের কোশ্চেন দেখো বলা হয়েছে এদের মধ্যে কোনটি মাইক্রো এলিমেন্টস? সিএল, জেডএন, সি, নাকি ও। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 22 নম্বর প্রশ্নে যে এদের মধ্যে মাইক্রো এলিমেন্টস হচ্ছে সিএল এবং হচ্ছে কি জেডএন। তাহলে আজকে আমরা এই ভিডিওতে মোট 22টি প্রশ্ন শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবে, আর যে মক টেস্টগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে সেগুলোর পাশাপাশি অবশ্যই ভালো করে দেখবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।